Hello everyone, Assalamu alaikum. This is Kausal in front of you, dear viewers and learners. Today's topic is completing sentence. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি এবং আলিম লেভেলের শিক্ষার্থী, আজকের টপিকটি তোমাদের জন্য। তাছাড়া শুধু তোমরা না, যারা এসএসসি এবং ফাজিল বা ডিগ্রি লেভেলের শিক্ষার্থী তাদেরও কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট আছে। সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে। প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণকরণ, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। তো কমপ্লিটিং সেন্টেন্স শব্দের অর্থ দ্বারা কি? বাক্য সম্পূর্ণকরণ। অর্থাৎ আমাদের ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকবে, অসম্পূর্ণ বাক্য অংশ দেওয়া থাকবে, আমরা অর্থ অনুযায়ী এটা কমপ্লিট করব। এক্ষেত্রে আমাদের বিভিন্ন কনজাংশন ব্যবহার করা লাগবে, বিভিন্ন রুলস মেনটেন করা লাগবে। এক্ষেত্রে আমাদের টেন্স, নাম্বার, পারসন এবং বাংলা ওয়ার্ড মিনিং সহ ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডের মিনিং জানা লাগবে, অর্থাৎ ভোকাবুলারি জানা লাগবে। তারপরে আমরা এটা সলভ করতে সক্ষম হব। ঠিক আছে, আমরা কথা না বলে আমাদের মূল টপিকে চলে যাই। দেখে কি আছে প্রথমে, ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। স্ট্রেংথ শব্দের অর্থ কি? স্ট্রেংথ শব্দের অর্থ হচ্ছে শক্তি। বলছে একতাই হয় শক্তি। ইউনাইটেড উই স্ট্যান্ড। ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ হলে উই স্ট্যান্ড, আমরা দাঁড়াই। তো এক্ষেত্রে ইউনাইটেড উই স্ট্যান্ড ড্যাশ ড্যাশ। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মানে একতাই ঐক্য, বিভেদে পতন। আমরা এটা প্রবাদ বাক্যের মধ্যে আছে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ডিভাইডেড উই ফল কি বলছে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মানে একতাই ঐক্য, বিভেদে পতন, অধঃপতন, যে ভাষায় বলি। তারপরে হচ্ছে রূপা ইজ এ টকেটিভ গার্ল। রূপা হচ্ছে একজন বাচাল মেয়ে, অর্থাৎ যে বেশি কথা বলে। তোমরা নিশ্চয়ই বুঝো টকেটিভ শব্দের অর্থ আমরা বাচাল বলি, যে বেশি কথা বলে। রূপা হচ্ছে একটা বাচাল মেয়ে। শি টক্স, সে কথা বলে। কি কথা বলে? অ্যাজ ইফ, যেন সে সব কিছু জানে, আসলে কিচ্ছুই জানে না। আবার এরকম সে কথা বলে যেন সে আসলে সবকিছু জানে, কিন্তু অভিনয় করে কিছুই জানে না। বাদাম মাছটা উল্টে খেতে পারে না, আমরা যেটা বলি, যা চালাক প্রকৃতির। এক্ষেত্রে আমরা কি কনজাংশন দেওয়া আছে? এজ ইফ দেওয়া আছে। এজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন। এজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন। যদি এজ ইফ থাকে কোথাও, আমরা এজ ইফ পাই, তাহলে তার আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি বলছি? এজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়, অথবা প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তারপরের অংশ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শি টক্স। তাহলে টক্স আছে, শি টক্স আছে। তাহলে এটা কোন টেন্স? তোমরা কমেন্টে জানাও। আমরা দেখি এখানে টকের সাথে কি আছে? এস আছে। যেহেতু শি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, এবং টক হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই কারণে এটার সাথে এস বাই এস আছে। এস আছে। তো আমরা কনফার্ম হচ্ছে যে এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাছাড়া সাথে কি আছে? এস আছে। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটই কি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা শুধু একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, যদি বাকি শর্তগুলো ফুলফিল করে। অর্থাৎ তিনটা শর্ত পূরণ করা লাগে। প্রেজেন্ট ইনডিফিনিট, থার্ড পারসন হইতে হয় এবং সিঙ্গুলার হইতে হয়। তা শি টক, সে কথা বলে। যেন, যেন সে পাগল হয়ে গেছে। সে কথা বলে যেন বাজা মাছটা উল্টে খেতে পারে না, সে কিছুই জানে না, এরকম। আসলে কিন্তু সে সব জানে। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব। শি টক, সে কথা বলে যেন, যেন কি? শি নিউ এভরিথিং। নিউ এভরিথিং, সে কথা বলে যেন সে সবকিছুই জানে, আসলে কিন্তু জানে না, কিন্তু তার কথা চালচলনে মনে হয় সে অনেক জ্ঞানী। অথবা আমরা ব্যবহার করতে পারবো, সে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। শি ওয়ার ম্যাড। শি ওয়ার ম্যাড, এক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। তারপরে হচ্ছে দ্য কিং ইজ পাওয়ারফুল। রাজা হয় কি? ক্ষমতাশালী, শক্তিশালী। আই উইশ, আমার ইচ্ছা। আমার ইচ্ছা কি? আমি যদি রাজা হতাম, আমি যদি ধনী হতাম, এরকম বলা যায়। যেহেতু মানে কিং এর কথা বলছে রাজা, রাজা যেহেতু ক্ষমতাশালী, এটা দেখে আমারও সাজ জাগছে যে আমি যদি রাজা হইতাম। এটা হচ্ছে অবাস্তব কল্পনা, কারণ এখন রাজতন্ত্রই নেই। এক্ষেত্রে আমি রাজাও না, আমি মনের মনে ইচ্ছা, কল্পনা। এক্ষেত্রে আই উইশের পরে আই ওয়ার এ কিং ব্যবহার করবো। কি ব্যবহার করবো? আর আই ওয়ার এ কিং, আই এর সাথে ওয়ার ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি? ওয়ার। আই ওয়ার এ কিং। রাজা হচ্ছে ক্ষমতাশালী। আই উইশ, আমার ইচ্ছা, আমি যদি রাজা হতাম। এক্ষেত্রে যেহেতু ইমাজিনেশন, এক্ষেত্রে অবাস্তব কল্পনা, এক্ষেত্রে আয়ের সাথে ওয়াজ ব্যবহার না করে আমরা ব্যবহার করছি কি? ওয়ার। আয়ের সাথে ওয়ার, বাকিটা অর্থ অনুসারে।
তারপর হচ্ছে ইউ আর উইক ডে বাই ডে, তুমি দিন দিন দুর্বল হচ্ছ বা তুমি হও দুর্বল দিন দিন। ইট হোয়াট এভার, খাও হোয়াট এভার, হোয়াট এভার তোমার যা ইচ্ছা, যা তোমার পছন্দ। ইট হোয়াট এভার ইউ লাইক, খাও হোয়াট এভার যা ইউ লাইক তুমি পছন্দ করো বা ইউ উইশ। ইট হোয়াট এভার ইউ লাইক, খাও যা তোমার ইচ্ছা, যা তোমার পছন্দ। তারপর হচ্ছে ইউ শুড নট অ্যাভয়েড রিডিং, তোমার উচিত না, তোমার উচিত না কি, ইউ শুড নট অ্যাভয়েড রিডিং, তোমার উচিত না পড়া বর্জন করা, পড়া ত্যাগ করা। দ্য মোর ইউ রিড, যতই তুমি পড়বে, আমরা জানি ততই তুমি কি শিখিবে, আমরা প্রবাদ বাক্য বলি যতই তুমি পড়বে ততই তুমি শিখিবে। গাইতে গাইতে গায়েন এরকম করতে আমরা বলতে পারি। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন, যতই তুমি পড়িবে ততই তুমি শিখিবে। তারপরে হচ্ছে ইউ আর ওয়েটিং ফর দ্য নিউজ, তুমি খবরের জন্য অপেক্ষা করতেছো, সব খবরটি নিউজটি শোনার জন্য অপেক্ষা করতেছো। ড্যাশ ইফ আই গেট ইট, আমি যদি পাই, আমি যদি পাই তাহলে আমি তোমাকে জানাবো। এটা মূলত ফার্স্ট কন্ডিশনের অংশ। আমরা জানি কি ফার্স্ট কন্ডিশন কি থাকে, ইফ থাকে, ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট, FUTURE ফিউচার ইনডিফিনিট, শর্ট করে লিখলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইফটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটটা শেষে দিয়ে দিছি, এই কারণে এর কমা নাই, ইফটা মধ্যে বসে গেছে আর প্রেজেন্ট ইনডিফিনিটটা ওই পাশে চলে গেছে। আর তাহলে ফিউচার ইনডিফিনিট যেটা আমরা উত্তর লেখার কথা এটা এই পাশে লিখব। আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট কন্ডিশন, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হয়। তো এক্ষেত্রে যেহেতু প্রথমে খালি দিয়ে দিছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দিছে, এর অর্থ হলো যে ফিউচার ইনডিফিনিট এন্ডে লেখার কথা ছিল এটা আগে দিয়ে দিছে, আগে দিয়ে দেওয়ার কারণে ইফ মধ্যে হয়ে গেছে। আর ইফ মধ্যে হওয়ার কারণে এখানে আর এটার মতো কমা বসবে না, ইফ বসছে, ইফ কনজাংশন। ইফ আই গেট ইট, আমি যদি পাই, মানে কি খবরের কথা বলছে, যেহেতু এর আগে বলা আছে কি নিউজের জন্য অপেক্ষা করতেছে, ইট মিন নিউজ। ইফ আই গেট ইট, আমি যদি পাই তাহলে কি আমি তোমাকে জানাবো, আমি তোমাকে কল দিব। আই উইল কল ইউ, অর্থাৎ আমি তোকে ফোন দিয়ে জানাবো, আমি তোমাকে কল দিয়ে জানাবো। আই উইল কল ইউ, এক্ষেত্রে আয়ের সাথে আমরা শ্যাল উইল ব্যবহার করতে পারি। আমেরিকান স্টাইলে সবগুলোর সাথেই উইল ব্যবহার করে, তুমি শ্যাল ব্যবহার করতে পারো, আই শ্যাল কল ইউ। তো আমি ইফ আই গেট ইট, আমি যদি জানি, আমি যদি খবরটা পাই, আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব অর্থাৎ জানাবো আর কি, বা আই উইল ইনফর্ম ইউ এরকমও বলতে পারি। তারপরে হচ্ছে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম হচ্ছে সফলতা চাবিকাঠি। সফল হতে গেলে জীবনে পরিশ্রম করতে হয়। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এই যে এটার মতো, এটা কি যুক্ত পড়ছে, কোন টেন্সে পড়ছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ আছে, ইফ ডু নট ওয়ার্ক হার্ড হচ্ছে ভার্ব। তো এটা হচ্ছে কি সাবজেক্ট, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিটটা উত্তর লিখবো। আর যদি বৈজ্ঞানিক সত্য বা বাস্তব সত্য হয়, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটাও লিখতে পারি প্রয়োজনে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে আমরা কি লিখবো এটা, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি পরীক্ষাতে ফেল করবে। ইউ উইল ফেল ইন দা এক্সাম। তো ছাত্র মনে করে যদি নেই তাহলে সে কি করবে, ছাত্র হিসেবে সে পরীক্ষায় কি করবে, ফেল করবে। বা ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এভাবে লেখা যাবে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট দুইভাবে লিখতে পারি প্রয়োজনে। এ হচ্ছে ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে উই আর মুসলিমস, আমরা হই মুসলমান, কি ধর্মীয় দিক দিয়ে আমরা হচ্ছে মুসলিম। ড্যাশ টু সে আওয়ার প্রেয়ার রেগুলারলি, নিয়মিত আমাদেরকে প্রার্থনা করতে, টু সে আওয়ার প্রেয়ার, টু সে মানে কি পড়া, আওয়ার প্রেয়ার আমার প্রার্থনা, আমাদের প্রার্থনা, রেগুলারলি নিয়মিত, অর্থাৎ আমাদেরকে নিয়মিত প্রার্থনা করতে হয়। আমরা মুসলিম, অতএব এখানে আমরা কি বলবো, আমাদের
নিয়মিতভাবে প্রার্থনা করতে হয় আমাদের। এক্ষেত্রে উই হ্যাভ টু সে অর প্রেয়ার্স রেগুলারলি, আমাদেরকে নিয়মিতভাবে প্রার্থনা করতে হয়। এক্ষেত্রে বাধ্যবাধকতা বুঝাইছে, যেহেতু আমরা মুসলিম। এক্ষেত্রে আমরা ব্যবহার করি যেহেতু টু আছে, ব্যবহার করবো উই হ্যাভ, অর্থাৎ উই হ্যাভ টু সে পরে প্রেজেন্ট ফর্ম বসে। উই হ্যাভ টু সে আওয়ার প্রেয়ার রেগুলারলি, আমাদেরকে নিয়মিত নামাজ পড়তে হবে, অর্থাৎ আদায় করতে হবে। তারপরে হচ্ছে 9 নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না। এক্ষেত্রে আমরা কি লিখবো? ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবো না। গিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, বা লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও। যে কোনো আমরা একটা লিখতে পারবো অর্থ অনুযায়ী। তাহলে কি লিখবো আমরা? গিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, অথবা লিভ মি অ্যালোন, অর্থাৎ আমাকে একা ছেড়ে চলে যাও। লিভ অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে যাওয়া। আমাকে একা থাকতে দাও, বা লিভ মি অ্যালোন বা গিভ মি অ্যালোন, বোথ আর কারেক্ট। তারপরে হচ্ছে ইট ইজ উইন্টার, ইয়া হয় শীতকাল। ইট ইজ উইন্টার, উইন্টার এটা হয় শীতকাল। দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট, আবহাওয়া এতই ঠান্ডা যে, এখানে দেওয়া আছে কি সো ডট ডট দ্যাট, কনজাংশন কি আছে? সো ডট ডট দ্যাট, সো দ্যাট যুক্ত। তাহলে কি বলছে? আবহাওয়া এতই ঠান্ডা যে, ঠান্ডা যে কি অর্থ অনুযায়ী কি বলা যায়? আমরা বাইরে যেতে পারি নাই, বাইরে যেতে পারি না। আমাদের দেশে যদি এরকম আবহাওয়া হয় না, ইউরোপের ক্ষেত্রে এরকম হয়। বলছে দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট, আবহাওয়া এতই ঠান্ডা যে আমরা বাইরে যেতে পারি না। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইজ আছে, আমরা এই অংশটা দ্যাটের পরের অংশ প্রেজেন্ট টেন্সে লেখা লাগবে। এটা যদি পাস্ট টেন্স হতো আমরা এটা পাস্ট টেন্সে লিখতাম, অর্থাৎ প্রথম অংশ এবং আগের অংশ, অর্থাৎ সো ডট ডট দ্যাট যুক্ত অংশের আগে যে টেন্স হয় পরেরটা সেম টেন্স হয়। তাহলে লিখবো দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট, সো কোল্ড দ্যাট, আবহাওয়া এতই ঠান্ডা যে we cannot go out, we cannot go out, আমরা বাইরে যেতে পারি না। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার কাছে স্বাগতম। চলো কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে। প্রথমে আছে কি দেখি সেন্টেন্স, প্রথমে কি আছে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ওয়ান্ট টু abroad, if you want to go abroad, এখানে go আসবে। if you want to go abroad, তুমি যদি বিদেশ যেতে চাও for higher studies, উচ্চ শিক্ষার জন্য। কি বলছে? if you want to go abroad for higher studies, তুমি যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাও, তাহলে বিদেশ যেতে চাইলে কি করতে হবে? তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। you must know English, তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। এখানে আমরা কিভাবে লিখছি? এটা লিখছি হচ্ছে, দেখো প্রথম অংশটা আছে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এটারে আমরা বলি ফার্স্ট কন্ডিশন। আর এই ক্ষেত্রে আমরা পরের যে অংশটা এটা মূলত ফিউচার ইনডিফিনিটে পূরণ করি। কিসে? ফিউচার ইনডিফিনিটে। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে আমরা ফিউচার ইনডিফিনিটে পূরণ করব। কিন্তু এটা যদি তোমার এরকম হয় যে বৈজ্ঞানিক সত্য বা বাস্তব সত্য হয়, তাহলে এক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট না করে প্রেজেন্ট ইনডিফিনিটও পরিবর্তন করতে পারি। এই হচ্ছে এটার নিয়ম। অর্থাৎ যদি প্রথম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এটা কমা থাকে। তারপর অংশ হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কি ইনডিফিনিট? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হয়, ফিউচার ইনডি। এবং যদি বৈজ্ঞানিক সত্য বাস্তব সত্য হয় তাহলে আবার প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট ইনডি, প্রেজেন্ট ইনডিফিনিটও হয়। এক্ষেত্রে যেহেতু এটা যদি তুমি বিদেশ যেতে চাও উচ্চ শিক্ষার জন্য, তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে বা শিখতে হবে। জানতে হবে বললে বেটার হয়। ইউ মাস্ট নো ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। এই কারণে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পরে একটা ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিটও করা যায়। তারপর হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বি নাম্বার হচ্ছে কি? টাইম ইজ সো ভ্যালুয়েবল ড্যাশ, সময় হয় এতই মূল্যবান ড্যাশ। তারপর কি আছে? সো ইউ মাস্ট বি কেয়ারফুল, সুতরাং আমাদের হতে হবে সতর্ক। টু অফ স্পেন্ডিং টাইম, সময় অপচয়, সময় ব্যয়ের ব্যাপারে বলছে। সময় হয় খুবই মূল্যবান, পরে খালি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে।
সো সুতরাং উই মাস্ট বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে অফ স্পেন্ডিং টাইম, সময় ব্যয়ের ব্যাপারে। এক্ষেত্রে আমরা যদি বলি, এক্ষেত্রে আমরা মূলত দেখতে পাচ্ছি সো আছে, যদি সো থাকে তাহলে এরপরে কনজাংশন সো ডট দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, সো থাকলে এখানে দ্যাট ব্যবহার করা লাগে। তাহলে সময় হয় এতই মূল্যবান যে, ব্যবহার করবো কি দ্যাট, সময় এতই মূল্যবান যে কি আমাদের উচিত না এটা অপচয় করা, অপচয় আমাদের উচিত না অপচয় করা। আমরা ব্যবহার করবো কি উই শুড নট, আমাদের উচিত না ওয়েস্ট ইট, আমাদের উচিত না হিয়ার অপচয় করা। সুতরাং আমাদের হতে হবে সতর্ক সময় ব্যয়ের ব্যাপারে, অফ স্পেন্ডিং টাইম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমরা প্রেজেন্ট টেন্স উচিত অর্থে শুড ব্যবহার করছি। তারপর কি আছে, ড্রাগস আর ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ, মাদক হয় আমাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, কিসের, উই ড্যাশের। এর অর্থ হচ্ছে মাদক আমাদের জন্য কি খুবই ক্ষতিকর ভয়ঙ্কর জিনিস, সুতরাং এটাই উপযুক্ত সময় আমাদের কি করার জন্য, এটার বিরুদ্ধে আমাদের কণ্ঠ বৃদ্ধি করা, আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ বৃদ্ধি করার জন্য, আমাদের যে ভয়েস এটা এর বিরুদ্ধে রেস করার জন্য, অর্থাৎ এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। তাই ইট ইজ হাই টাইম বা এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য। আমরা যদি জানি ইট ইজ হাই টাইম থাকে, তারপর অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা লাগে। কিসে লেখা লাগে? তোমরা নিশ্চয়ই জানো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা লাগে। ইট ইজ হাই টাইম উই টুক ড্রাস্টিক স্টেপ, অথবা ইট ইজ হাই টাইম উই রেজড, RAISED, উই রেজড আওয়ার ভয়েস এগেনস্ট ইট, AGAINST, এগেনস্ট ইট, অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের যে কণ্ঠ, আমাদের কথা বলা উচিত, আমাদের ভয়েসকে বৃদ্ধি করা, রেস করা উচিত, মানে এর বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। এক কথা যদি বলি, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। ইউ লুক এ লিটল বিট টায়ার্ড, তোমাকে দেখতে হালকা কি মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে। ইউ লুক এ লিটল বিট টায়ার্ড, উড ইউ মাইন্ড ড্যাশ, আই প্রিফার কফি টু টি। কি বলছে, তোমাকে দেখতে ক্লান্ত দেখাচ্ছে, তারপরে বলছে উড ইউ মাইন্ড, তুমি কি দয়া করে, তুমি কি অনুগ্রহ করে কি এক কাপ চা খাবে, এক কাপ কফি খাবে, এরকম আমরা বলতে পারবো। কি বলছে, আই প্রিফার কফি, আমি কফি পছন্দ করি, টু টি, চায়ের চেয়ে। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে। পরে বলছে কি যে আমি কফি প্রিফার করি চায়ের চেয়ে, অর্থাৎ চা না খায় কফি পছন্দ করে। আমরা দেখো কি ব্যবহার করছি, অডিও মাইন্ড। যদি অডিও মাইন্ড কোথাও ব্যবহার করি তাহলে নিয়ম হচ্ছে অডিও মাইন্ডের পরে যে আমরা ভার্ব ব্যবহার করবো, মাইন্ডের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ মাইন্ডের পরে যে ভার্ব বসে তার সাথেই আইএনজি যুক্ত হয়। সহজ কথা, অডিও মাইন্ড বা শুধু মাইন্ডের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। এক্ষেত্রে অডিও মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, প্রশ্নবোধক চিহ্ন, তুমি কি দয়া করে এক কাপ চা খাবে। হ্যাভিং মানে খাওয়া মানে পান করা, আসলে পান করা মিন করছে। তুমি কি দয়া করে এক কাপ, বা আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন, চা পান করবেন। তাহলে এক্ষেত্রে আমরা কি আইএনজি যুক্ত করবো, পরের অংশ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপরে হচ্ছে দেয়ার গোজ দ্য প্রভাব দ্যাট, কথায় বলে যে, প্রবাদে বলে যে, দেয়ার গোজ দ্য প্রভাব, অর্থাৎ প্রবাদ আছে যে, প্রবাদে বলে যে, কি বলে, ড্যাশ, সো নেভার ওয়েস্ট ইউর টাইম, নেভার ওয়েস্ট, ওয়েস্ট, নেভার ওয়েস্ট ইউর টাইম ফর নাথিং। সুতরাং কোনো কিছুর জন্য তোমার সময় অপচয় করো না। সুতরাং কোনো কিছুর জন্য তোমার সময়কে কখনোই অপচয় করো না। এক্ষেত্রে অপচয় না করার কথা বলছে। এর অর্থ হলো আমাদের এখানে কি লেখা লাগবে এটা আমরা বুঝে নিতে হবে। কি বলছে, দেয়ার গোজ দ্য প্রভাব দ্যাট, কথায় বলে যে, প্রবাদে বলে যে কি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং কোনো কিছুর জন্য সময়ের অপচয় করো না। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্রবাদ যে বাক্য, এটাই ব্যবহার করবো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড হচ্ছে দুইটা মিলায় হচ্ছে সাবজেক্ট, যেখানে ওয়েট এটা হচ্ছে বা প্রেজেন্ট ফর্ম বসবে। আর আমরা বলছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রেজেন্ট ডিফিনিট টেন্স। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা প্রবাদ বাক্য মুখস্থ করে ফেলবা। সুতরাং নেভার ওয়েস্ট ইউর টাইম ফর নাথিং, সুতরাং কোনো কিছুর জন্য তোমার সময়কে অপচয় করো না। আশা করি তোমরা বুঝতে পারছো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইট ওয়াজ লং টাইম সিন্স, ইহা ছিল দীর্ঘ সময়।
থেকে, সিন্স শব্দ অর্থ হতে বা থেকে, কি থেকে? আমরা আমাদের সাক্ষাৎ হয়েছিল, এটা শেষ সাক্ষাৎ হয়েছিল এটা থেকে, বা আমি তোমাকে শেষ দেখিয়েছিলাম এটা থেকে। এক্ষেত্রে যদি সিন্স থাকে, কি থাকে? সিন্স থাকে, তাহলে সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপরের অংশ কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স, আর প্রথমটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটে হয়। এক্ষেত্রে এটা কি আছে? আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পাস্ট ইনডেফিনিটও লেখা যায়। আচ্ছা, মূলত এখানে সিন্স আছে, সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে আমরা পাস্ট পারফেক্টে লিখব। ইট ওয়াজ লং টাইম সিন্স, ইট ওয়াজ লং টাইম সিন্স আই হ্যাড সিন হিম লাস্ট। কি বলছে? ইট ওয়াজ লং টাইম, এটা ছিল দীর্ঘ সময় যে আই হ্যাড সিন হিম লাস্ট, আমি তাকে সর্বশেষ দেখিয়েছিলাম, বা উই হ্যাড মিট লাস্ট। উই হ্যাড মিট লাস্ট এভাবে বলা যাবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হবে অর্থ অনুযায়ী, পাস্ট পারফেক্টে। সুতরাং আই ডিড নট অ্যাকসেপ্ট দ্যাট, সুতরাং আমি এটা আশা করি না যে হি উড রেকগনাইজ মি, সে আমাকে সহজে চিনতে পারবে। অর্থাৎ তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, বা আমরা সাক্ষাৎ করেছিলাম, বা আমি তার সাথে সর্বশেষ দেখেছিলাম মানে সে আমাকে দেখেছিল, এরকম যে তার সাথে এখন সে আমার দেখে চিনতে পারবেন, এটা হতে পারে। বা উই হ্যাড মিট হিম, অথবা উই হ্যাড মিট ব্যবহার করা যাবে, উই হ্যাড মিট হিম, বা উই হ্যাড মিট উইথ হিম, তার সাথে আমরা সর্বশেষ সাক্ষাৎ করেছিলাম। তারপর হচ্ছে আই সি ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ। আই সি ইউ আর নট অ্যাটেন্টিভ, আমি মনে করি যে তুমি তোমার পড়াশোনায় কিনা মনোযোগী না। পরে বলছে কি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত পড়ো, মনোযোগের সহিত পড়ো। লেস্ট শব্দ অর্থ হলো যাতে না পাসে কি তুমি পরীক্ষাতে ফেল করো, যাতে না তোমাকে পরে পস্তাতে হয়। এক্ষেত্রে ইউ শুড, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, রিড অ্যাটেন্টিভলি বলছে, এক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করবো প্রথমে, তারপর ব্যবহার করবো শুড। এটাতে সবসময় শুড ব্যবহার করা লাগে। ইউ শুড, যেহেতু লেস্ট আছে, লেস্ট থাকলে নেগেটিভ ভার্ব অর্থাৎ মিস। ইউ শুড ফেল, কি বলছে? পড়াশোনার কথা বলছে। ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। কি বলছে? রিড অ্যাটেন্টিভলি লিস্ট, মনোযোগের সহিত পড়ো, যাতে না পাসে তুমি পরীক্ষাতে অকৃতকার্য ফেল করো। তারপর হচ্ছে আই ওয়াজ নট দেয়ার এট দ্য মোমেন্ট, আমি ওই সময় সেখানে ছিলাম না। কি বলছে? আমি ওই সময় সেখানে ছিলাম না। হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, তাহলে এখানে হ্যাড আছে, হ্যাড ইফের কাজ করতেছে প্লাস অক্সিলারি ভার্ব, আর এখানে আছে বিন, হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এটা হলো থার্ড কন্ডিশনের মধ্যে অন্তর্ভুক্ত, বা ইমাজিনেশন, যদি আমি সেখানে থাকতাম। এক্ষেত্রে হ্যাড প্লাস বি থ্রি, আবার হ্যাড ইফের কাজও করতেছে, আমি যদি সেখানে থাকতাম, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এক্ষেত্রে আমরা হলো থার্ড কন্ডিশনের মধ্যে পড়ছে স্ট্রাকচারগতভাবে। এক্ষেত্রে আমরা এটার উত্তর ব্যবহার করব ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স কমা সাবজেক্ট উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বা মাইট হ্যাভ প্লাস বি থ্রি, এভাবে আমরা স্ট্রাকচার লিখবো। এক্ষেত্রে আমরা কি লিখবো? আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি তাকে সাহায্য করে থাকতাম, তাহলে কি আই উড হ্যাভ, প্রথমে লিখবো উড হ্যাভ বা কুড হ্যাভ, সাবজেক্টের পরে সাবজেক্ট লিখবো অর্থ অনুযায়ী, উড হ্যাভ বা কুড হ্যাভ, পরে লিখবো বি থ্রি, আই কুড হ্যাভ হেল্প, আমি হেল্পের সাথে ই দিয়ে দিব, হেল্পড হিম, আমি তাকে সাহায্য করে থাকতাম। কি বলছে? হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, তা আই উড হ্যাভ হেল্পড হিম, উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস বি থ্রি, স্ট্রাকচার হচ্ছে কি উড হ্যাভ প্লাস কুড হ্যাভ প্লাস বি থ্রি। এই হচ্ছে এটা থার্ড কন্ডিশন অন্তর্ভুক্ত, হেল্প হিম, তাকে সাহায্য করে থাকতাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ঢাকা স্ট্যান্ড অন দ্য বুড়িগঙ্গা, আমরা জানি কি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ইট ইজ দ্য সিটি, এটা হয় একটা রাজধানী শহর, এটা হয় একটা শহর। হয়ার, যেখানে কি অনেক লোক বাস করে, যেখানে প্রচুর যানজট হয়, এরকম আমরা যে কোনো অর্থ অনুযায়ী বাস্তবতা লিখে লিখতে পারবো। ইট ইজ দ্য সিটি হয়ার মেনি পিপল লিভ, যেখানে অনেক লোক বাস করে, এটা আমরা বলতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই ক্ষেত্রে আমরা জানি কি মেনি পিপল যেহেতু সাবজেক্ট, এই কারণে প্লুরাল, এই কারণে বারবার সাথে এস বাই এস নাই।
তারপর হচ্ছে দ্য ওল্ড ওম্যান ইজ টু উইক টু ড্যাশ, বলছে দ্য ওল্ড ওম্যান ইজ টু উইক, বৃদ্ধ মহিলাটি হয় খুবই দুর্বল, বৃদ্ধ মহিলাটি হয় খুবই দুর্বল টু ড্যাশ করতে, হাঁটতে বা খেতে বা চড়তে বা নড়তে। দ্য ওল্ড ওম্যান ইজ টু উইক টু মুভ, বৃদ্ধ মহিলাটি হয় খুবই দুর্বল। এক্ষেত্রে আমরা টু ডট ডট টু এরকম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে উইক বা এই জাতীয় অ্যাডজেক্টিভ বসে, আর এখানে টু এর পর আমরা প্রেজেন্ট ফর্ম দেবো, কিন্তু প্রেজেন্ট ফর্ম। বৃদ্ধ মহিলাটি হয় খুবই দুর্বল নড়তে বা হাঁটতে। শি ওয়াজ ভেরি ওল্ড অ্যান্ড ফিবল, সে ছিল খুবই বৃদ্ধ এবং দুর্বল। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন তোমাদের প্রতি আহ্বান থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।